হ্যালো স্টুডেন্ট, আজকে আমি কবি কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতাটি আলোচনা করব। তার বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব, কিন্তু তার আগে একটা কথা আমি বলে নিই। সেটা হচ্ছে যে আমি কবিতার প্রত্যেকটা লাইন তুলে আমি মানে বলি এবং কবিতার বিষয়বস্তু আমি যেভাবে অ্যানালিসিস করি, তো কবিতার বিষয়বস্তু খোঁজার জন্য আমার এই ভিডিওটা ফলো করলেই যথেষ্ট। এবং কবিতার বিষয়বস্তু খোঁজার জন্য বা তার কোশ্চেন অ্যান্সার জানার জন্য তোমাদের আলাদা কোনো ওয়েবসাইট সার্চ করার কিন্তু কোনো দরকার নেই। এই চ্যানেলে আমি আগে যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি এবং সেখান থেকে বোর্ড এক্সামে যদি কোনো কোশ্চেন আসে, তাহলে আমার এই ভিডিওটা ফলো করলে, আমার এই ভিডিওটা দেখলে বা শুনলে সেখান থেকেই তোমরা বোর্ড এক্সামে কোশ্চেনের উত্তর তোমরা দিতে পারবে। যাই হোক, এবার আসি আমি মূল প্রসঙ্গে। কুলি মজুর কবিতাটির রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম একাধারে কবি, সাহিত্যিক, দেশপ্রেমিক এবং সঙ্গীত রচয়িতা। এবং তার কবিতার বিষয়বস্তুই ছিল মানুষের উপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার, শোষণ এবং অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। এই জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্রোহী কবি নামে সুপরিচিত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে দু একটি নাম আমি বলছি। সেগুলো হলো অগ্নিবীণা, বিষের ফাঁসি, সঞ্চিতা সংকলন ইত্যাদি উল্লেখযোগ্য। এবার আসি আমি কবিতার প্রসঙ্গে। তো কবিতা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমি বলি যে আমাদের মনুষ্য সমাজে দুটো সুস্পষ্ট ভাগ রয়েছে। একটা হচ্ছে মালিক পক্ষ আর দুই হচ্ছে শ্রমিক পক্ষ। মালিক পক্ষ কি? যারা নির্যাতক, শোষক এবং যারা নিপীড়ক। এই মালিক পক্ষের প্রতিনিধিত্ব করছে এই কবিতায় উল্লেখিত বাবুসাব। আর অন্যদিকে শ্রমিক পক্ষ, শ্রমিক শ্রেণী, যারা শোষিত, অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, এবং সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এই কবিতায় উল্লেখিত কুলি। এই কবিতায় রেলের উল্লেখ আছে। তো এই রেলকে আমরা ধরে নিতে পারি একটা কর্মক্ষেত্র হিসেবে। হাজার হাজার কর্মক্ষেত্র রয়েছে। তো এই কবিতায় এই কটা লাইনের মধ্যে সমস্ত কর্মক্ষেত্রের নাম উল্লেখ করা সম্ভব নয়। তাই কবি এই রেল নামক এই কর্মক্ষেত্রটিকে সামনে রেখেই কবিতার অভিজ্ঞতাটা বয়ান করে গেছেন এই কবিতার মধ্য দিয়ে। অর্থাৎ কুলি মজুর কবিতাটি হচ্ছে কবির অভিজ্ঞতার বয়ান। তো আমাদের সমগ্র বিশ্বে একবার চোখ মেলে তাকালেই দেখা যাবে যে প্রতিনিয়ত শোষক শ্রেণীর দ্বারা, অর্থাৎ মালিক পক্ষের দ্বারা শ্রমিক শ্রেণী তারা প্রতি মুহূর্তে অত্যাচারিত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত হয়। কখনো তাদের কাজ চলে যাবার ভয় দেখিয়ে তাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়, কখনো বা তাদের নির্দিষ্ট শ্রমের বাইরে গিয়ে তাদের বেশি শ্রম দিতে বাধ্য করা হয়। এইভাবে প্রতি মুহূর্তে তাদেরকে শোষণ করা হয় এবং এই দমন প্রক্রিয়া একদিন দুদিনের নয়, এটা যুগ যুগ ধরে এই জিনিস চলে আসছে। তো কবিতার প্রথমেই কবি বলছেন যে দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। কবি বলছেন, প্রথমেই বললাম যে এই কবিতাটা কবির অভিজ্ঞতার বয়ান। এবং কবি একদিন দেখলেন যে রেলের কামরা থেকে একজন বাবুসাব এক কুলিকে খুব খারাপভাবে কামরা থেকে নিচে ঠেলে ফেলে দেয়। এই করুণ দৃশ্য দেখে কবির চোখ থেকে জল বেরোয়। তারপরেই কবি প্রশ্ন তুলেছেন, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? কবি বলছেন আর কতদিন এভাবে সবলের দ্বারা দুর্বল অত্যাচারিত হবে? যে দধিচিদের হাট দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবুরা এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। দধিচি মুনি, এখানে দধিচি মুনির কথা উল্লেখ করেছেন। প্রথমেই বলি যে দধিচি মুনি হলেন আমাদের হিন্দু পুরাণে একজন সত্যদ্রষ্টা মুনি। তো কথিত আছে যে অসুরদের রাজা বৃত্তাসুর একবার স্বর্গরাজ্য দখল করে এবং সেখানে স্বর্গাধিপতি ইন্দ্রকে স্বর্গচ্যুত করে স্বর্গের আধিপত্য নেয়। সেই স্বর্গ পুনরুদ্ধারের একটাই উপায় ছিল, সেটা হচ্ছে মানুষের হাড় দিয়ে তৈরি অস্ত্র দিয়ে যদি বৃত্তাসুরকে বধ করা যায়, তাহলে বৃত্তাসুরের নিধন হবে এবং স্বর্গরাজ্য ফিরে পাওয়া সম্ভব হবে। তো সত্যদ্রষ্টা মুনি দেবতাদের কাছ থেকে এই সমস্ত কথা শুনলেন এবং
তিনি নিজের দেহত্যাগ করতে সম্মত হলেন। যথারীতি মুনিকে বধ করা হয় এবং তার দেহের হাড় দিয়ে তৈরি হয় অস্ত্র, এবং সেই অস্ত্র দিয়েই বৃত্তাসুরকে বধ করা হয় এবং স্বর্গরাজ্য ফিরে পান ইন্দ্র। তো পুরাণে কথিত আছে যে ইন্দ্রের হাতে যে বজ্র নামক যে অস্ত্রটি রয়েছে সেটা হচ্ছে এই দধিচি মুনির হাড় দিয়েই তৈরি। তো এই কবিতায় কবি দধিচিদের হাড় বলে উল্লেখ করেছেন। এই দধিচিদের হাড় বলতে কবি এখানে শ্রমজীবী মানুষের শ্রমের কথা বলেছেন, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের হাড় ভাঙা খাটুনি এবং তাদের নিঃস্বার্থ প্রয়াসের কথা এখানে বলেছেন। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবুসাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। আধুনিক সভ্যতার কারিগর এই শ্রমজীবী মানুষ। বড় বড় কলকারখানা, বড় বড় কর্পোরেট অফিস, এছাড়া প্রাসাদপম অট্টালিকা, রেল, জাহাজ, এই সমস্ত কিন্তু সবই হচ্ছে এই শ্রমজীবী মানুষের শ্রমের ফসল। তারা অক্লান্ত পরিশ্রম, তারা হাড় ভাঙা খাটুনি কেটে এই সমস্ত তৈরি করে। আর সমাজের উপরতলার এক শ্রেণীর সুযোগ সন্ধানী যে ধনিক শ্রেণী, তারা কি করে না, বিলাসের উড়োজাহাজে তারা সুখী জীবনে মত্ত থাকে। আর উল্টো দিকে এই সভ্যতার কারিগর যারা, সেই শ্রমিক শ্রেণী, দিন শেষে তারা জীর্ণ শীর্ণ ঘিঞ্জি গলির অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের এক কামরা ঘর তাদের আশ্রয় হয়, এবং তাদের শ্রমের বদলে তারা পায় মালিক পক্ষের কাছে শোষণ, বঞ্চনা এবং লাঞ্ছনা। এর পরের লাইনে আসি। বেতন দিয়াছ চুবড়াও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই ক্রত করবে। এর ফলে এরপর কবি হুঙ্কার দিয়ে বলেছেন যে মালিক পক্ষ যারা, তারা সবসময় একটা দম্ভ, তাদের একটা দম্ভের বড়াই, তারা দম্ভের বড়াই করে বলে যে শ্রমিকদের শ্রম তারা ন্যায্য মূল্যে কেনে, কিন্তু এটা সর্বৈব মিথ্যা। কেননা যে শ্রমিকদেরকে ন্যায্য পাওনা থেকে তারা প্রতি মুহূর্তে বঞ্চিত করে, শ্রমিকদের শ্রমের উপযুক্ত দাম তারা দেয় না, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে তারা প্রতি মুহূর্তে বঞ্চিত করে। শ্রমিকদের শ্রমের যৎসামান্য তাদেরকে দিয়ে বাকি কিন্তু পুরোটাই মুনাফা হিসেবে এই মালিক পক্ষ তাদের পকেটে পড়ে। তাই কবি বলছে যে এই বড়াইয়ের দম্ভ তাদের সাজে না। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকর, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না গো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই জাহাজ, ওই পথ, ওই জাহাজ শকর অট্টালিকার মানে। তো কবি বলছেন, আগে আমি যে কথাগুলো বললাম সেটাই, যে কবি বলছেন যে এই সভ্যতার কারিগর যারা, এই শ্রমজীবী মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, তারা কিন্তু তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় না, তাদের প্রতি মুহূর্তে অত্যাচারিত বঞ্চিত হয়, এবং শ্রমিক মালিক পক্ষের দ্বারা তারা প্রতি মুহূর্তে লাঞ্ছিত হয়। কিন্তু মালিক পক্ষ মিথ্যাই তারা দম্ভ করে এবং তারা বলে যে তাদের শ্রমিকদের তারা শ্রম তারা ন্যায্য মূল্যে কেনে, কিন্তু এ কথা কিন্তু সর্বৈব মিথ্যা। যে কথা আমি আগে বললাম সেই কথার মানেই হচ্ছে এই লাইনগুলোর মধ্য দিয়ে বলতে চেয়েছেন কবি। আসিতেছে শুভ দিন, দিন দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটেও কুলি। তোমারে বইতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। কবি আবার বলেছেন হুঙ্কার দিয়ে যে সেই শুভ দিন আসতে কিন্তু আর বেশি দেরি নেই, যেদিন হাতুড়ি শাবল গাঁইতি হাতে এই খেটে খাওয়া মানুষদের হাতেই থাকবে পৃথিবীর ভবিষ্যৎ। এবং সেই দিন এই সমাজের সুবিধাভোগী এক শ্রেণীর ধনিক সম্প্রদায়ের মানুষকে তাদের এতদিনের অত্যাচার, এতদিনের বঞ্চনা, এতদিনের শোষণের কৈফিয়ত কিন্তু এই দিন আনা দিন খাওয়া মানুষদের কাছেই দিতে হবে। এবং কবি এও বলেছে যে তাদের হাত ধরেই একদিন নবযুগের সূচনা হবে। তুমি রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে।
সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। কবি বলছেন যে সমাজের উপরতলার এক শ্রেণীর সুবিধাভোগী ধনিক সম্প্রদায়, তারা সমাজের উপরতলায় আছে ঠিকই, কিন্তু তাই বলে তারা দেবতা নয়। তাদের মধ্যে দেবতার কোনো রকম বিশিষ্টতা নেই, কোনো রকম বৈশিষ্ট্যই তাদের নেই দেবতার মতন। তাই কবি বলছেন যে তাদেরকে দেবতা জ্ঞান করা সেটা সম্ভব নয়। কবির কাছে দেবতা হলো এই খেটে খাওয়া দিন আনা মানুষ। আসলে কবি মানবতাবাদী কবি। তিনি তার প্রত্যেক কবিতায় মানব ধর্মের জয়গান গেয়েছেন, মানবতার গান গেয়েছেন। তাই কবি এই সমস্ত খেটে খাওয়া মানুষদের হাত ধরে পায়ে পা লাগিয়ে একই পথে তিনি চলতে চেয়েছেন। কবি যেহেতু মানবতাবাদী কবি, মানব ধর্মের জয়গানকে গেয়েছেন, তাই কবি বলছেন যে কবির কাছে এই মানুষই হলো তার কাছে দেবতা। তাদের পদরজ অঞ্জলি করি, কবি তাদের পদধূলি তিনি মাথায় নিতে চাইছেন, দেবতা জ্ঞানে তাদের পদধূলি মাথায় নিতে চাইছেন। তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি, যার পায়ে লাগিয়াছে ধুলি, আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। কবি বলছেন যে একদিন নতুন দিনের প্রভাত রবির রক্তিম আভায় নতুন যুগের সূচনা হবেই হবে। আজ হৃদয়ের জামধরা যত কবাট ভাঙিয়া দাও, রং ধরা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। হৃদয়ের জামধরা যত কবাট ভাঙিয়া দাও, জামধরা মানে হচ্ছে জমাট, মরচে ধরা, মরচে পড়লে কি হয়, সেই জিনিসগুলো জমাট হয়ে যায়। কবি সেই অর্থেই এখানে জামধরা যত কপাটের কথা উল্লেখ করেছে। জামধরা যত কবাট ভাঙিয়া দাও, রং ধরা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। এই দুটো লাইনের মধ্য দিয়ে কবি এখানে জাত বৈষম্য, শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্যের কথা উল্লেখ করেছেন। কবি বলেছেন যে এই সমস্ত দূরে সরে গিয়ে মানুষ একদিন মানবতার আদর্শে মিলিত হবে, মানব ধর্মে দীক্ষিত হবে। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল। কবি বলছেন যে উদার বাতাস মানুষের মনের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ মানুষ এই শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য, জাত বৈষম্যকে দূরে সরিয়ে রেখে মানুষ মানবতার আদর্শে মিলিত হবে। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে, এককালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি। কবি বলছেন যে একদিন মানবতার জয় হবে, মানব ধর্মের জয় হবে, এবং সেদিন বিশ্বে একটাই জাতি থাকবে, সেটা হচ্ছে মানব জাতি। বিশ্বে একটাই ধর্ম হবে, সেটা হচ্ছে মানব ধর্ম, এবং মানুষ একই মিলনের বাঁশির সুরে মানুষ গলা মেলাবে। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। কবি বলছেন যে যেদিন মানুষ মহামিলনের বাঁশির সুরে সুর মেলাবে, সেদিন একজনের অপমান সকলের অপমান বলে গণ্য হবে, এবং একজনের বেদনা, একজনের ব্যথা সকল মানুষের হৃদয় সমানভাবে বিঁধবে। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। কবি বলছেন যে একদিন মানব ধর্মের জয়গান হবেই হবে, মানবতার জয়গান হবে, এবং পৃথিবীতে সেদিন একটাই জাতি হবে, সেটা হচ্ছে মানব জাতি। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। কবি এখানে নিচে কাঁপিতেছে শয়তান এই কথাটা উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে যে এতদিন যারা শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য এবং জাতপাতের ধুয়ো দিয়ে যারা মানুষের সম্প্রীতির ঐক্যে বিভেদ সৃষ্টি করেছিল, প্রাচীর তুলেছিল, তারা যখন দেখবে যে মহামিলনের বাঁশির সুরে মানুষ গলা মেলাচ্ছে এবং পৃথিবীতে একটাই মানব জাতি প্রতিষ্ঠিত হবে যখন, এবং তখন তারা কিন্তু ভয় কাঁপবে। অর্থাৎ এই শোষক সম্প্রদায় এতদিন যে শ্রমিক শ্রেণীর উপর যে অন্যায় অত্যাচার করে গেছে,
এবং সেই শোষক সম্প্রদায় যখন দেখবে যে মানবতার জয় হয়েছে এবং মিলনের বাঁশির সুরে মানুষ যখন মিলিত হয়েছে, তখন কিন্তু তারা ভয় কাঁপবে। এই হলো কবিতার বিষয়বস্তু। আমি প্রত্যেকটা লাইনের মানে আমি বললাম। আইসিএসসি বোর্ড স্টুডেন্টদের আমি বলবো যে তোমাদের সুবিধার্থে আমি আরও একবার বিষয়বস্তু পড়ে দিচ্ছি, সেটা তোমাদেরই সুবিধা হবে। ভালো করে শুনে নাও। এই কবিতায় চিত্রিত হয়েছে শ্রমিক ও মালিক শ্রেণীর বৈষম্যের কথা, বর্ণিত হয়েছে শ্রমিকের মর্যাদার কথা, উচ্চারিত হয়েছে তাদের ন্যায্য অধিকারের কথা, ব্যাখ্যা দেওয়া আছে সমগ্র উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদানের কথা। নজরুল সৃষ্টির বিশাল অংশ জুড়েই আছে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পক্ষ হয়ে উজ্জ্বল পংক্তি। কুলি মজুর সেই সব রচিত সৃষ্টসমূহের নক্ষত্রতুল্য একটি। কবি কাজী নজরুল ইসলাম এই কবিতা লেখার মূল উদ্দেশ্যই হলো বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে এবং গড়ে উঠেছে। দালান কোঠা, কলকারখানা এগুলো গড়ে উঠেছে। এই শ্রমজীবীদের শোষণ করেই ধনিক শ্রেণী বিত্ত সম্পদের মালিক হয়ে উঠেছে। যুগ যুগ ধরে এই সমাজ ব্যবস্থায় কুলি মজুরাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত। এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে, অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ। তাই কবি গর্জে উঠেছেন এবং হুঙ্কার ছেড়ে বলেছেন যে সুবিধাভোগীদের সেই দিন আসতে আর বেশি দেরি নেই, যেদিন হাতুড়ি, শাবল, গাঁইতি নিয়ে হাড়ভাঙা খাটুনি দিয়ে খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে শোষণ, বঞ্চনা, অত্যাচার, পীড়নের জবাব দিতে হবে। মেহনতি মানুষের কাছে নিজের ভুলের মাসুল দিতে হবে এই সমাজের ওপরতলার মানুষদের। মানবতাবাদী কবি তাই আশা রাখেন একদিন এই খেটে খাওয়া মানুষদের হাতেই থাকবে পৃথিবীর ভবিষ্যতের দায়িত্ব। নতুন দিনে নতুন প্রভাত রবির রক্তিম আভায় নতুন যুগের উন্মেষ ঘটবে। পারস্পরিক বিভেদের প্রাচীর ভেঙে পড়বে, সকল দেশের মানুষ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হবে। বিশ্ব জুড়ে গড়ে উঠবে এক জাতি, সেটা হবে মানব জাতি। এই হলো কবিতার সারাংশ। তো আমি নেক্সট ভিডিওতে আমি এই কবিতার উপর যতগুলো কোশ্চেন হয় সেগুলো আমি আলোচনা করবো এবং তার অ্যান্সার আমি বলবো। তাহলে আজ এই পর্যন্তই, আজকে আমি আলোচনা এখানে শেষ করলাম।